নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি ঘন্টা খানেক সঙ্গে সুমন এই মুহূর্তের সবথেকে বিস্ফোরক খবরটা দিয়ে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলনেত্রী খালেদা জিয়াকে হত্যার চক্রান্ত হয়েছিল। হত্যার চক্রান্ত যেখানে হয়েছিল সেটা পাক অধিকৃত কাশ্মীরের কোনো দুর্গম উপত্যকা নয়, কিংবা আফগানিস্তানের তালিবান অধ্যুষিত কোনো জায়গা নয়। যে জায়গায় হয়েছিল বলে ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশকে, ঢাকাকে তথ্য প্রমাণ পাঠাচ্ছে, তা আমাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গের বর্ধমানে বসে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর ধাক্কা দেওয়ার একটা চক্রান্ত হয়েছিল, এবং এই যে শাকিল গাজী, সুভান মণ্ডল, এরা এই খাগড়াগড়ে বসে সেই চক্রান্তে সামিল হয়েছিল। আর কেউ নয়, এই খবর জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। আমাদের আজকের এই বিতর্কের প্রথম বিষয় হলো হাসিনা খালিদা হত্যার ছক বর্ধমানে, ঢাকাকে জানাচ্ছে দিল্লি। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন কীর্তি আজাদ, বিজেপি সাংসদ, আছেন সমীর মিত্র, প্রাক্তন ডিআইজি বিএসএফ, আছেন অজয় সরকার, বাংলাদেশ থেকে আমাদের বিশেষ অতিথি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এবং তৃণমূল কর্মী সোমনাথ সিনহা রায়। আমি আসব, কিন্তু তার আগে যে চক্রান্তের খবর সত্যি সত্যি যে কোনো পশ্চিমবঙ্গবাসী, এমনকি ভারতবাসীরও রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট, সেই খবরটা দেখাবো আপনাদের। বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলনেত্রী খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র কষা হয়েছিল। ষড়যন্ত্রের নেপথ্যে ছিল জঙ্গি গোষ্ঠী জামাত উল মুজাহিদিন। তাদের লক্ষ্য ছিল গণতন্ত্রকে ধ্বংস করে সামরিক অভ্যুত্থানের। এমনটাই সন্দেহ এনআইএর। ভারতের 3 শীর্ষ নিরাপত্তা আধিকারিককে উদ্ধৃত করে এমনই চাঞ্চল্যকর দাবি সংবাদ সংস্থা রয়টার্সের। জামাত উল মুজাহিদিনের সম্ভাব্য ছক সম্পর্কে বিস্তারিত তথ্য ঢাকার হাতে নয়াদিল্লি তুলে দিতে চলেছে বলেও সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা। বর্ধমান বিস্ফোরণে 2 জামাত উল মুজাহিদিন জঙ্গির মৃত্যুর পরই এনআইএ এই ষড়যন্ত্রের হদিশ পায় বলে দাবি তাদের। রয়টার্সের দাবি, পুলিশ জানিয়েছে হামলার ছক কষার জন্য ভারতের মাটিকে নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল বাংলাদেশি জঙ্গিরা। রয়টার্সের আরও দাবি, নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, বাংলাদেশের প্রথম সারির রাজনীতিবিদদের ওপর হামলা চালিয়ে গণতন্ত্রের অবসান ঘটানোর ছক কষা হয়েছিল। ভারতের মাটিতে বসে গোটা পরিকল্পনা করা হয়। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ওপর হামলার আশঙ্কার কথা বেসরকারিভাবে ভারত সরকারের তরফে জানানো হয়েছে। এই খবর পাওয়ার পর আমরা নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করেছি। গোটা বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। এবিপি আনন্দ। অজয়বাবু, আমি আপনাকে দিয়ে শুরু করব। ঘটনাচক্রে এই অনুষ্ঠান যেদিন আমরা করছি, আজকেই জামাতে ইসলামীর প্রধান মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল, আর আজকে এই খবর আমাদের সামনে এসছে। আওয়ামী লীগের তরফ থেকে আমি প্রতিক্রিয়া জানতে চাইব আপনার। আওয়ামী লীগের তরফ থেকে দেশের প্রচলিত বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা আছে, যে রায় মানবতা বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল দিয়েছে। আমরা আজকে যে চক্রান্তের খবর দিয়ে এই অনুষ্ঠান আমরা শুরু করলাম, সেটা নিয়ে কি ভাবছেন আপনারা? আপনি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক। এটা তো একটা সাংঘাতিক ব্যাপার যে ভারতবর্ষের মাটি, ভারতকে আমরা অকৃত্রিম বন্ধু বলে জানি, যে 1971 সাল থেকে আমাদের মুক্তিযুদ্ধকালীন সময় থেকে ভারতবর্ষকে বন্ধু বলে জানি। সেই ভারতের মাটিতে থেকে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আমাদের প্রধানমন্ত্রী এবং একটা বড় রাজনৈতিক দলের নেতার হামলার ছক কষা, এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে, হতাশ করেছে। এবং আমরা তো দীর্ঘদিন ধরে বলে আসছি যে ভারতের পশ্চিম বাংলায় আমাদের বাংলাদেশ থেকে অনেক সন্ত্রাসী জামাতের লোকজন এসে এখানে আশ্রয় গেড়ে আছে, তাদেরকে আমাদের হাতে তুলে দিন। ভারত সরকারকে জানিয়েছেন? হ্যাঁ, আমাদের অফিসিয়ালি আমাদের সরকারের তরফ থেকে জানানো হয়েছে। আমাদের পুলিশ প্রশাসন বিভিন্ন সময় তাদেরকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আপনারা জানেন যে পশ্চিমবাংলার যে বসিরহাটের লাগোয়া বাংলাদেশের সাতক্ষীরা জেলার জামাতের প্রাক্তন এমপি আছেন ওখানে 2 জন, মাওলানা আব্দুল খালেক এবং মুহাদ্দিস আব্দুল খালেক, যারা এমপি জামাত ইসলামী থেকে নির্বাচিত হয়েছিল। তারা 2 বছর ধরে, আপনি যেটা বলছেন মারাত্মক অভিযোগ, আপনি বলছেন বসিরহাটে তারা রয়েছেন, কি তথ্য প্রমাণ আছে আপনার? বসিরহাটে রয়েছে এই কারণে, কারণ আমাদের ঘটনা যখনই তাদেরকে দেখা যায় 2-3 মিনিটের ভিতরে আমাদের পুলিশ, বিজিবি, র্যাব কম্বিং অপারেশন চালানো হয়, তাদেরকে কখনোই আমরা খুঁজে পাচ্ছি না, অথচ তাদের লোকাল ফোনের নেটওয়ার্ক খোলা থাকছে। তার মানে এটা তো যদি গুজরাট বা আহমেদাবাদে থাকতো, তাহলে আমাদের গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বা বাংলা লিঙ্ক লোকাল অপারেটর নেটওয়ার্ক খোলা থাকতো না। তাদেরকে লোকাল নেটওয়ার্কে খুঁজে পাওয়া যায় মানেই বর্ডার লাগোয়া।
এবং বসিরহাট লাগু অঞ্চলগুলোতে আছে, কারণ আমাদের পুলিশ চলে গেলে 5 মিনিটের মধ্যে তারা আবার ঘটনাস্থলে ফিরে যাচ্ছে, মানুষের সাথে মিটিং করছে, মিছিল করছে। আফগান জিয়ার ছবি তুলে পাঠিয়েছে আমাদের দেবাটা প্রেস ক্লাবের সেক্রেটারি ফেসবুকে, অথচ আফগান জিয়াকে আমরা ধরতে পারছি না। আফগানিস্তান ফেরত একজন জঙ্গি যে আফগানিস্তান জেহাদ করে এসে বাংলাদেশে আবার ইসলামী জেহাদ করার জন্য ব্যস্ত, তাকে আমরা গ্রেপ্তার করতে পারছি না। আমি আবার আপনার কাছে আসবো, मैं कीर्ति जी के पास आऊंगा। कीर्ति जी, ये बड़ा बहुत ही अहम सवाल इन्होंने उठाया है। ये बोल रहे हैं कि वहां से जमात का जो टेररिस्ट है वो बॉर्डर के इस हिस्से में आकर ठहर रहे हैं और मोबाइल नेटवर्क मिल रहा है और यहाँ में टेररिज्म का जो काम है वो चला रहे हैं। भारत सरकार को उन्होंने इत्तला भी किया है, लेकिन अभी तक मतलब कोई कदम नहीं उठाया गया है। सबसे पहले तो एबीपी आनंदों के सभी दर्शकों को मेरी ओर से प्रणाम और धन्यवाद कि आपने मुझे यहाँ पर बुलाया है। देखिए, सबसे पहली बात यह है कि बहुत लोग इस तरह के आतंकवाद को तुष्टीकरण की राजनीति से जोड़ देते हैं, अपीजमेंट वाले से। देखिए, जो टेररिस्ट है, जो आतंकवादी है, वो आतंकवादी है और आतंकवाद का ना कोई मजहब होता है ना उसकी कोई जात होती है। आपके स्टेट के ही इंटेलिजेंस ब्यूरो ने बता दिया था कि इस प्रकार से यहाँ पर घटना वर्तमान में हो रही है और केंद्र सरकार की ओर से भी एक डॉसियर यहाँ पर आया गया था और कहा गया था कि उसको कंट्रोल किया जाए, क्योंकि बहुत सारे मायने में जिस प्रकार से जिस समय एनआईए आने लगी तो सुना कि जब नेशनल इंटेलिजेंस एजेंसी यहाँ पर आने वाली थी तो उसके लिए लोगों ने यहाँ पे प्रदर्शन करना शुरू किया कि क्यों। उनका कहना था कि राज्य का जो पुलिस है वो काफी है, कोई जरूरत नहीं है एनआईए जांच का। बिल्कुल, मैं इस बात में बिल्कुल मानता हूं कि अच्छा, लेकिन हुआ क्यों नहीं फिर? जब आपको इंटेलिजेंस एजेंसियों ने राज्य में बताया कि इस प्रकार की घटना होने वाली है, आपने उसके ऊपर कुछ नहीं किया। लेकिन इसमें एक बात आपको माननी पड़ेगी, जो अनिल जी ने कहा, जो अजय जी ने कहा, उन्होंने ये कहा कि वहां विदेश से आया था। देखिए, जब इस प्रकार के अंतर्राज्यीय यानी इंटरनेशनल बॉर्डर पर जिस समय समस्याएं होती हैं उस समय लोग राज्य सरकारों से नहीं, डायरेक्ट गवर्नमेंट से गवर्नमेंट देशों के बीच में बात होती है। और क्योंकि यह एक गंभीर मामला होता है और यह विषय केवल एक पश्चिम बंगाल या बांग्लादेश से जुड़ा हुआ नहीं है, यह मामला पूरे दुनिया भर में फैला हुआ है। अफगानिस्तान की परिस्थिति, ISIS की आप परिस्थिति देखिए। तो मैं केवल इतना कहना चाहता हूं कि इन सब मामलों में तुष्टीकरण की राजनीति न की जाए। इसमें आतंकवादी है, किया जा रहा है। देखिए, अगर कोई कार्रवाई न हो, आप नेशनल इंटेलिजेंस एजेंसी को आने न दें, आप न जाने कितने और मासूम लोगों की गोलियां लोगों को लगेंगी, मरेंगे। ऐसी परिस्थिति में यह आवश्यक होता है कि स्टेट और सेंट्रल एजेंसीज को मिल करके आगे काम करना चाहिए और जो आवश्यकता सेंट्रल एजेंसी को है मिलनी चाहिए। यहाँ पे मेरा दूसरा सवाल ये रहेगा कि खुशकिस्मती से, मैं बड़ा कॉन्शियसली ये शब्द का इस्तेमाल कर रहा हूँ कि लोग बोल रहे हैं कि ये ब्लास्ट हुआ है ताकि इतना बड़ा जो घटना है वो सामने आया है लोगों का। अगर ये नहीं होता और ये जो साजिश का प्लान ये रॉयटर्स के खबर में आया है, अगर ये सक्सेसफुल होता तो पूरा दुनिया में भारत का जो छवि है, एक उस पर एक बड़ा थप्पा लगता, उस पर एक धक्का लगता जरूर। और दूसरा ये है कि बार बार जहां भारत की ओर से ये दावा किया जाता है कि इंडियन सॉइल कभी टेररिज्म को हेल्प करने का, मदद करने का काम में इस्तेमाल नहीं होता है, वो दावा भी उतना जोर से किया नहीं जा सकता था। देखिए, ये विरोधाभास है फिर। आपने कहा ये जब तक नहीं होता पता नहीं लगता, लेकिन आपने पहले तो ये कहा कि राज्य सरकार सक्षम है, वो अपने आप करेगी, हमको सेंट्रल एजेंसीज नहीं चाहिए। जब सेंट्रल एजेंसीज आपको मदद करने आती हैं तो आप मदद लेना नहीं चाहते हैं। ऐसी परिस्थिति में ये जानना चाहता हूं कि दो बातें आपने सामने में रखी हैं। अगर मान लीजिए जिस प्रकार से इन लोगों ने, जमात इस्लामी ने प्रयास किया था और वर्धमान में बैठे बम बना रहे थे और बम ब्लास्ट हुआ, वैसे कहूं, मैं कोई आरोप नहीं लगा रहा हूं, उसके साथ में तृणमूल का दफ्तर था जिसमें कि उनके झंडे लगे थे, ब्लास्ट के बाद में वो झंडे वहां से गायब हो गए। अगर खालिदा जिया का या फिर जो वहां पर प्रधानमंत्री बैठी हुई हैं, अगर उनका किसी का भी, दोनों को मारने का था, अगर दोनों मरते तो अंतर्राष्ट्रीय स्तर पर हमारी क्या इज्जत रहती? बिल्कुल। इसलिए जब कभी इस प्रकार की कोई प्रयास होते हैं तो ऐसे में एक दूसरे की सहायता करना बहुत आवश्यक है और उसमें किसी प्रकार की राजनीति नहीं खेलनी चाहिए कि मुझे वोट बैंक की राजनीति करनी है। वहां होनी चाहिए देश की राजनीति। हम अलग अलग राज्य हैं, अपने कुछ अच्छे राज्य हैं, कुछ सक्षम राज्य हैं, कुछ अक्षम राज्य हैं, कुछ अमीर राज्य हैं, कुछ गरीब राज्य हैं, लेकिन जब कभी भी इस प्रकार की समस्या आती है तो जिस प्रकार से गांव में सभी लोग एक साथ मिलकर के आगे बढ़कर अच्छा काम करना चाहते हैं, उसी प्रकार से हिंदुस्तान के प्रत्येक व्यक्ति को, महिला हो या पुरुष हो, उन सबों को मिलकर आगे बढ़कर मदद करनी चाहिए। और ऐसे में विशेष करके सरकारों की यह उत्तरदायित्व तो बन जाता है, यह उनकी जिम्मेवारी है, रिस्पॉन्सिबिलिटी है कि एक साथ अपने देश में बॉम्ब ब्लास्ट करें। बिल्कुल। कल्याणीज नेचर प्योर प्रेजेंट्स घंटाखानेक संगे सुमन। कल्याणीज नेचर प्योर प्रेजेंट्स घंटाखानेक संगे सुमन।
অজয়, আপনার কি মনে হয় যে এই মুহূর্তে ভোট ব্যাংকের রাজনীতির কথা বললেন খানিকক্ষণ আগে কীর্তি আজাদ, ভোট ব্যাংকের রাজনীতি হচ্ছে, তাতে খুব জরুরি যে জঙ্গি থামানোর প্রশ্ন, জঙ্গি আটকের প্রশ্ন, জঙ্গি দমনের প্রশ্ন, সেটা অবহেলিত হচ্ছে? অবশ্যই সেটা অবহেলিত হচ্ছে। কারণ হচ্ছে দেখুন যে এখানে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এটা ভারতবর্ষের আভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে আমি কথা বলবো না। কিন্তু ভারতবর্ষের সাথে আমাদের যে দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিনের বন্ধুত্ব, আমাদের যে কর্মকাণ্ড, অতীতেও যখন আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল 1996 থেকে 2001 সাল পর্যন্ত, তখন কিন্তু বাংলাদেশে যেসব উলফার লোকজনেরা ছিল, যেসব ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদীরা ছিল, আমাদের সাথে আজকে পর্যন্ত কিন্তু ভারতবর্ষের কোনো অপরাধী প্রত্যাবর্তন চুক্তি হয়নি। কিন্তু সেই সময় যেসব ভারত বিরোধী কার্যক্রম বাংলাদেশে পরিচালিত হয়েছে তাদেরকে কিন্তু আমরা গ্রেফতার করে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট G2G কথা বলে আমাদের সরকার থেকে দমনের ক্ষেত্রে অত্যন্ত তুলে দেওয়া হয়েছে। তাহলে আমরা তো সবসময় ভারতবর্ষকে অকৃত্রিম বন্ধু মনে করে, আমাদের একটা পরম বিশ্বাস এবং আশ্রয়স্থল মনে করে আমরা ভারতবর্ষকে সব ধরনের সহযোগিতা দিয়ে আসছি। সর্বশেষ আপনারা দেখুন যে গত মাসে যখন জাতিসংঘের সম্মেলন হলো, সম্মেলনে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী সাইডলাইন যখন বৈঠক হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কোনো অবস্থাতেই বাংলাদেশের মাটি ভারত বিরোধী কার্যক্রমে ব্যবহার করতে দেওয়া হবে না। এবং ভারতবর্ষ তখন তো সারদার টাকার কেলেঙ্কারি বিষয়টা কিন্তু সামনে চলে এসেছে, সারদার কথা যখন তোলা হয়েছে আমরা যতটুকু শুনেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্টভাবে একদম ব্ল্যাঙ্ক চেক দেওয়ার মতো, ফাঁকা চেক দেওয়ার মতো ভারতের প্রধানমন্ত্রীকে বলে দিয়েছেন, আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে যে প্রকারের সহায়তা চাইবেন, আমি আবার রিপিট করছি, যে প্রকারের সহায়তা চাইবেন সেই প্রকারের সহায়তা দিতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। এবং সারদার কথা এসেছিল সেখানে সারদার টাকা এসে, এটা যেটা সমস্ত হর্সেস মাউথের মতো, সেই কথাটাও আলোচনা হয়েছে। আপনি বলছেন সারদার টাকা জামাত ব্যবহার করছে কিনা, সেই কথাটা আলোচনা হয়েছে। বাংলাদেশের মানুষের কাছে এটা হর্সেস মাউথের মতো একটা বিষয়, এটা এস্টাবলিশ, যে কারণে বিষয়টা আলোচনা আসার পরে কিন্তু আমাদের সরকার থেকে বলে দেওয়া হয়েছে যে আপনারা আমাদের কাছে যে প্রকারের তথ্য প্রমাণ চাইবেন, আমরা সেই প্রকারের তথ্য প্রমাণ আপনাদেরকে হাতে তুলে দেবো। তাতে করে আমরা কিন্তু ব্ল্যাঙ্ক চেক দেওয়ার মতো আপনাদেরকে দিয়ে রেখেছি যে আপনারা যা চাইবেন সহযোগিতা, আমরা সেটা কিন্তু করতে বাধ্য। সোমনাথ বাবু, এই সহযোগিতার মুখে আরেকটু দায়িত্বপূর্ণ ভূমিকা রাজ্যের শাসক দল পালন করতে পারলো না? এটা মিছিল বের করে দিল যে রাজ্য পুলিশই যথেষ্ট না, ওটা নয়। অজয়বাবু একটা কথা বলেছেন যে দীর্ঘদিন ধরে ভারতবর্ষ কেন্দ্রীয় সরকারকে জানানো হচ্ছিল যে ভারতবর্ষের বুকে এই ধরনের ঘটনা ঘটছে। শুধু তাই নয়, 2009-10 কেন্দ্রীয় যে সংস্থান আছে SATP, তারা বলছেন এই ভারতবর্ষে 180টা টেরোরিস্ট গ্রুপ যারা অপারেট করছে ইন্ডিয়া লাস্ট 20 ইয়ার্স ধরে, এবং এই সমস্ত 180টা টেরোরিস্ট গ্রুপে যে করছে তারা নেপাল, বাংলাদেশ এবং পাকিস্তানের জঙ্গিদের সাথে যুক্ত আছে। আমার কাছে আপনি প্রথম কথা আপনি টাইম ফ্রেমটা বুঝতে পারছেন না। আমি বলছি এনআইএ এর উপর 180টা জামাত জঙ্গি পশ্চিমবঙ্গে ঢুকেছে, এইটা কিন্তু না 180টা টেররিস্ট গ্রুপ অপারেট করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। আমি আপনাকে SATP কথা নট NIA। आपका बात भी मैं बता रहा हूं। आपने बोला है যে উনি বললেন যে কেন্দ্রীয় সরকারের কোনো রকম সহযোগিতা করেনি। অজিত ডাভেল নিজে এসে নবান্ন থেকে বেরিয়ে বলেছিলেন মমতা ব্যানার্জির সাথে কথা বলে আমরা খুশি, এবং রাজ্য এবং কেন্দ্রীয় সরকার একসঙ্গে কাজ করবে, সেইভাবেই সমস্ত জিনিসটা যাতে পরিচালিত হয়। সেদিন মিছিল বার করা হয়েছিল, তার কারণ মমতা ব্যানার্জির একটাই মত ছিলেন যে অন্তত এখানে আসার আগে আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। ঠিক যেভাবে বিহারের পুলিশ মোদির সভাতে বোম ব্লাস্ট হওয়ার পরে বিহারের পুলিশ বাধা দিয়েছিল, তখন ওখানকার নীতিশ না অপোজ করেনি, কিন্তু নীতিশ কুমার বলেছিলেন আসবার কথা। এইটুকুনি আমি আপনাকে दादा बिल्कुल सही बोल रहे हैं, बिल्कुल सही बोल रहे हैं। इन्होंने बोला कि सीमाओं पर भी यहाँ से और वहाँ के आतंकवादियों से और हिंदुस्तान के बीच से बात इन्होंने कहा है। इनको पता नहीं, इनको शायद मालूम ही होगा कि संभवतः यह कहा जाता है कि इनके ही राज्यसभा के एक मेंबर है जो जमाते इस्लामी के साथ मिलकर के बांग्लादेश के लोगों के साथ में बॉर्डर के ऊपर गड़बड़ी कर रहे हैं। और यह अभी तक प्रूव नहीं हुआ, ये नहीं बोल सकते हैं। मैंने नरेंद्र मोदी साहब ने हमारा जो प्राइम मिनिस्टर है, उन्होंने 19 अवर्स था मुझे तो मत डराइए, मुझे तो मत डराइए ना, मैं डरने वाला नहीं हूँ ना। सोमनाथ दा, आप मेरी बात सुनिए, मुझे मत डराइए। ऐसा नहीं बोलिए, जो भी जो कंप्लेन है उसको प्रूव नहीं किया तो नहीं बोल सकते। तथाकथित नहीं, तथाकथित ऐसा नहीं, किसी का नाम से आप ये नहीं बोल सकते हैं। नाम तो बोला ही नहीं मैंने। आपने बोला है जी, तृणमूल कांग्रेस का MP, ऐसा नहीं बोलना चाहिए।
तथाकथित संभव नहीं, तथाकथित ऐसा 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 प्लीज सोमनाथ दादा, आई एम नॉट हार्ड ऑफ हियरिंग, मैं सुन सकता हूँ। अजय जी, यू आर ए जोर से बोलने से करते हैं आपको, सुनिए ना सोमनाथ जी, मैं आया हूँ आपके प्रदेश में, मैं आपके प्रदेश में आया हूँ, लेकिन मैं आशा करता हूँ कि आप इतनी जोर से बात नहीं करेंगे। अच्छा, आप शिष्टाचार में करेंगे तो बढ़िया रहेगा। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন। बॉर्डर पर अपने वेस्ट बंगाल के बॉर्डर और बांग्लादेश के बॉर्डर पर गड़बड़ी हो रही है, तो क्या स्टेट इंटेलिजेंस एजेंसी ने इस बारे में आपको खबर नहीं की? और क्या आपको सेंट्रल गवर्नमेंट इसकी खबर नहीं की? और यदि खबर की तो उसके पर आपने कार्रवाई क्या की? और कौन आदमी है? यदि लोग गलत नाम ले रहे हैं तो उसका नाम साफ क्यों नहीं हो रहा? जी, यही पर क्वेश्चन है। वेस्ट बंगाल तो इंडिया का बाहर नहीं है ना, वेस्ट बंगाल इंडिया के बाहर नहीं है। अगर टेररिस्ट यहाँ पर है, सेंट्रल गवर्नमेंट का भी मेरी पट भी मेरी है यहाँ से टेररिस्ट उत्तर करने আমি আপনাকে সোমনাথ বাবু একটু ওয়েস্ট বেঙ্গল নট আউটসাইড অফ ইন্ডিয়া। ফাইন, আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি, আপনি একদিকে বলছেন যে এনআইএ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে আসা উচিত ছিল, আমি আপনাকে এনআইএ এর তখন কিন্তু আপনারা কেন্দ্র সরকারের শরিক, এনআইএ গঠিত হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রীকে ফোন করা, মুখ্যমন্ত্রীর অনুমতি নেওয়ার কোনো বিষয় ছিল না, এক নম্বর। দুই হচ্ছে সরকারি স্তরে নিঃসন্দেহে, মানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এটা কমিউনিকেটেড হয়েছে, এরকম হয় না কখনো, মানে হোম সেক্রেটারি বা চিফ সেক্রেটারি লেভেলে কমিউনিকেশন ছাড়া এনআইএ তদন্ত গ্রহণ করতে পারে না। আমি দায়িত্ব নিয়ে মিথ্যা কথা বলছেন, আপনি দয়া করে নবান্নে খোঁজ নেবেন, আমার ধারণা আপনার আমার ধারণা আমি ক্লিয়ার করতে চাইতা हूं, मैंने किसी का नाम नहीं लिया, শুধু এই তথ্য বলছি যে সিএম জানতেন অথচ উনি মিথ্যা কথা বলছেন আমার মনে হয় না। উনি একবারও বলেননি, কিন্তু আমি জানতাম না, হঠাৎ ওদের দেখলাম সকালে ঘুম থেকে উঠে, একবারও মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি। ওনাকে প্লিজ মিসকোট করবেন না। হ্যাঁ সমীর বাবু, আপনাকে জানতে যাবে, উনি বলছিলেন সোমনাথ বাবু যে 180টা জঙ্গি গোষ্ঠী, মানে আমি বলছি 20 ইয়ার্স ইন্ডিয়াতে ইয়ে করছে, পরিসংখ্যান আপনি মানেন? আমার এই প্রায় 39-40 বছরের অভিজ্ঞতা, যেখানে 15 বছর আমি কাশ্মীরে ছিলাম, এবং পুরো যেখানে ইনসার্জেন্সি অপারেশন হয়েছে নর্থ ইস্ট পাঞ্জাব খালিস্তান মুভমেন্ট, আমি ভাই শুনিনি এটা। তাহলে আমার না প্লিজ আমি বলিনি, এটা আমার পক্ষে একটা জ্ঞানের ব্যাপার। আমি যতদূর জানি যে 180টা জঙ্গি গোষ্ঠী বোধহয় ভারতবর্ষে কেন সাউথ ইস্ট এশিয়াতে নেই। 20 ইয়ার্স কিন্তু আমি বলিনি যে এই মুহূর্তে, লাস্ট 20 ইয়ার্স এসিডিপি সাউথ ইস্ট এশিয়াতে নেই। কামিং ব্যাক টু দ্য অরিজিনাল পয়েন্ট, যেটা আজকে আমাদের যে হাসিনার উপরে থ্রেটটা, একদম আমার মনে হয় অজয় তুমি আছো, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি যে কতকগুলো কিভাবে প্রিকশন নেওয়া উচিত। আমরা কিন্তু এই যে ব্যাপারটা, এটা অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া উচিত, কারণ এর আগে তুমি বাংলাদেশে বসে অনেক বেশি করে জানো যে হাসিনার উপরে কিভাবে মানে মারাত্মক তার উপরে অ্যাটেম্প্ট হয়েছে একের পর এক মারার জন্য। সেই লাস্ট যে গ্রেনেড অ্যাটাক, যেখানে তার দেহরক্ষীরা মারা গেল। আমি বলি যদি তোমরা যদি ভারতবর্ষের দিকে তাকাও, আজকে আমাদের প্রধানমন্ত্রী পরপর 2 জন কিভাবে মৃত্যু হলো, সেই জিনিসগুলো কিন্তু আমাদের আই ওপেনার এবং লেসন টু বি লার্ন ইভেন ফর বাংলাদেশ। তার মধ্যে কারা, হোয়াট ইজ দ্য থ্রেট টুডে? দেয়ার ইজ আ থ্রেট এগেন্স্ট হাসিনা, কারণ হাসিনা একজন ভারত বন্ধু, আমি তাকে সবসময় বলি ভারত বন্ধু। এবং হাসিনা বাংলাদেশে থাকা মানে বোথ দি কান্ট্রিজ উইল প্রগ্রেস টুগেদার, কারণ উনি যে ভাওটা নিয়েছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন ভারতবর্ষকে, যে বাংলাদেশের মাটিকে কোনো দিন সন্ত্রাসের কাজে ব্যবহৃত হতে দেবেন না, মৌলবাদের বিরুদ্ধে ওনার যে অবস্থান, যার যে এই অবস্থান, সেই অবস্থানটা তিনি কিন্তু অবস্থানের কারণেই তার জীবন, সেটাই বলছি তো। সুতরাং তোমরা যেহেতু কোর কমিটিতে রয়েছো, যেটা মনে হয় সেইগুলো একটুখানি ওনার যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একটু রিলুক করে একটু রিভাইটালাইজ করার চেষ্টা করো। কোথার থেকে থ্রেট? নাম্বার 1 পার্সোনাল গার্ড। আমি বলে দিচ্ছি যে আমাদের শ্রীনগরে হয়েছে, ড্রয়ার খুলেছে, বম ব্লাস্ট হয়েছে, অশোক প্যাটেল অ্যান্ড আদার্স, গড সেভড হিম। পাঞ্জাবে জলন্ধরে গোবিন্দরাম খুলেছে, তারই অফিস রানার ব্লাস্টেড অ্যান্ড হি ডায়েড। হি ওয়াজ অ্যান IPS অফিসার অফ 1974 ব্যাচ। সিমিলারলি বেয়ান সিং, যার ব্লাড গ্রুপ আর ইন্দিরা গান্ধীর ব্লাড গ্রুপ এক ছিল বলে তাকে রাখা হয়েছিল, দি ম্যান কিলড হিম। সেই জন্যে আইডি ব্লাস্ট, স্নাইপার শুটিং। আমি বলবো যে হাসিনা বেঁচে থাকুক আরো অনেক অনেক বছর, ভারত বাংলাদেশের মৈত্রী যাতে আরো বেশি সুদৃঢ় হয়, সেই জন্য তোমাদের একটা দায়িত্ব রয়েছে সেইখানটায়। তবে খালেদা জিয়ার নামটা যে নেওয়া হয়েছে, সেখানে আমি জানি না সেখানে জামাত না অন্য কোনো পার্টি থাকতে পারে কিনা, কারণ জামাত প্রমোটেড স্পন্সার্ড ডিউরিং খালেদা জিয়াস রেজিম ইন বাংলাদেশ। তারা মন্ত্রিত্ব এসেছিল, তাদের একটা পলিটিক্যাল লেজিটিমেসি দেওয়া হয়েছিল,
বিএনপির আমলে আমার মনে হয় না সেখানে দেখুন আমি আসছি তার আগে যেখানটা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে ভারত এবং বাংলাদেশ দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই বর্ধমান বিস্ফোরণ যদি আমাদের চোখ না খুলে দিত, কোনো ঘটনা ঘটলে তাতে কিন্তু আঁচ পড়ত, বলছেন যারা এই বিষয়ে চর্চা করেন তাদের প্রত্যেকেই। দেখুন, বর্ধমানে বসে জামাতুল মুজাহিদিন জঙ্গিদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে খুনের ছক। সংবাদ সংস্থা রয়টার্সের এই খবর শুধুমাত্র এ রাজ্য নয়, আন্তর্জাতিক স্তরেও শোরগোল ফেলে দিয়েছে। সংবাদ সংস্থার দাবি, বর্ধমান বিস্ফোরণের পর তদন্তে নেমে এই সম্ভাব্য হামলার নীল নকশার খোঁজ পায় এনআইএ, যার পর ভারত একদিকে যেমন অত্যন্ত সতর্কিত, তেমনই স্বস্তির নিঃশ্বাসও ফেলছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কারণ শেষ পর্যন্ত জঙ্গিদের ছক যদি বাস্তবায়িত হতো, তাহলে বিশ্বের দরবারে মাথা হেঁট হয়ে যেত ভারতের। আলফা কেএলওর মতো জঙ্গি সংগঠনকে নির্মূল করতে হাসিনা সরকার ভারতকে যেভাবে সাহায্য করে আসছে, সেই সম্পর্ক জোর ঢাকা খেত। পরিস্থিতি যে কোথায় গিয়ে দাঁড়াতো তার ইঙ্গিত মিলেছে স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিকের কথায়। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক বলেছেন, গোটা পরিকল্পনাটাই ভারতের মাটিতে হয়েছিল। শেষ পর্যন্ত হামলা হলে আমাদের ওপরই হয়তো দায় চাপত। ভারতের বিরুদ্ধে কোনো অভিযোগের আঙুল উঠলেই তাকে হাতিয়ার করার চেষ্টা করত পাকিস্তান। কারণ জঙ্গিদের নিজেদের দেশের মাটি ব্যবহার করতে দিয়ে দীর্ঘদিন ধরে ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দিয়ে আসছে ইসলামাবাদ, যে কারণে বিশ্ব দরবারে কিছুটা হলেও একঘরে তারা। আর সেরকম অভিযোগ ভারতের বিরুদ্ধে উঠলে আগামী দিনে সুপার পাওয়ার হওয়ার পথটা কঠিন হয়ে যেত। বিশেষত পাকিস্তান একটা প্রচারের একটা হাতিয়ার পেয়ে যাবে, এগুলো সবই সত্যি। পাকিস্তান চেষ্টা করবে আন্তর্জাতিক স্তরে এটাকে একটা প্রচারের হাতিয়ার করতে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বক্তব্য, পাকিস্তান, সিরিয়া কিংবা ইরানের মতো দেশের বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেওয়ার যে অভিযোগ নিয়মিত ওঠে, জঙ্গিরা তাদের উদ্দেশ্যে সফল হলে খাগড়াগড় কাণ্ডের জন্য এই কুখ্যাত তালিকায় ভারতেরও জায়গা হওয়ার আশঙ্কা তৈরি হতো। পাকিস্তান এবং চীন এই সুযোগে নয়াদিল্লিকে কোণঠাসা করতে আরও বেশি করে বাংলাদেশের কাছে আসার চেষ্টা করত। শেষ পর্যন্ত অবশ্য এই কোনো উদ্দেশ্যই সফল হতে দিল না এনআইএ। মান রইল ভারতে। এবিপি আনন্দ। অজয়বাবু, এই মুহূর্তে যে এনআইএ, এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিজে চলে আসছেন, এতে বাংলাদেশ সরকার নিশ্চয়ই খুশি। কোনো সন্দেহ নেই যে কেন্দ্র সরকার টপ প্রায়োরিটির বিষয়টি দেখছেন। অবশ্যই ভারত সরকার যে জিরো টলারেন্স নীতিতে সন্ত্রাসের বিরুদ্ধে বা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে যাচ্ছে, এখন সেটা যে সরকারই হোক না কেন, সেটা অবশ্যই খুশি। কারণ যে একটা সাংঘাতিক রকম খবর এখন রয়টার্সের রেফারেন্সে আমরা দেখলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হামলার ছক করা হয়েছিল। কারণ আপনারা জানেন যে বাংলাদেশটা যে আজকের অবস্থানে টিকে আছে, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা যে টিকে আছে, সেটা কিন্তু বিকজ অফ শেখ হাসিনা। শেখ হাসিনা না থাকলে আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেত। কারণ আপনারা একটু 2013 সাল থেকে 13-14 সালে পুরোটা বাংলাদেশে দেখেছেন, বাংলাদেশকে আরো নতুন করে আফগানিস্তান বানানোর কি অপপ্রয়াস চালানো হয়েছিল। হেফাজত ইসলাম নাম দিয়ে নতুন ব্র্যান্ডে সেখানে বাংলাদেশে কিরকম জ্বালাও পোড়াও তাণ্ডব চালানো হয়েছিল, এবং আমাদের 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনটাকেও ভণ্ডুল করার একটা অপপ্রয়াস চালানো হয়েছিল। কারণ বিএনপি জামাত কোনো সময় চায় না যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকুক, কারণ গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকলেই তাদের কিন্তু অসুবিধা। আজকে যে মানবতা বিরোধী অপরাধে জামাতের সুপ্রিমোকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, সেটাও কিন্তু গণতান্ত্রিক সরকার এবং ধারাবাহিকতা গণতান্ত্রিক ব্যবস্থা থাকার কারণে সম্ভব। আমরা শেষ মুহূর্তে যে कीर्ति जी आपसे जानना चाहेंगे कि ये जो आप अपने पुष्टिकरण के राजनीति की बात बोल रहे हैं, जो लोग मदद दिया था इस टेररिज्म को, क्या एक्शन लेंगे केंद्र सरकार या एनआईए रिपोर्ट, या क्या होगा? सबसे पहली बात यह है कि हमारी सरकार को भी आए हुए 4 महीने हुए हैं और उसके अंदर हमने बहुत कड़े कदम उठाए हैं और काफ़ी ऐसे कदम भी रहे जो लोगों को कड़वे भी लगे। लेकिन जहाँ तक देश की संप्रभुता की बात है, जहाँ तक देश की एकता की बात है, वहाँ पर हम किसी प्रकार का कोई कॉम्प्रोमाइज़ नहीं करेंगे। आप जानते हैं कि देश एक तरफ से पाकिस्तान, दूसरी तरफ से बांग्लादेश, दोनों तरफ से घिरा हुआ है और यहाँ पर और ये जो बंगाल राज्य है, इसका सीमा बांग्लादेश से लगा हुआ है और इसके विशेष और इसके कारण से विशेष करके बंगाल के हमारे जो सरकार है और हमारे भाई बहन हैं, उनको सतर्क रहना पड़ेगा। बिल्कुल बिल्कुल, इसी सतर्क बार्ता से आज ये प्रोग्राम खत्म करेंगे। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা দ্রুত একবার দেখব আমার সম্মানীয় 4 অতিথি কি বললে। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর এসে দেখব বাংলার মাটি জঙ্গি ঘাঁটি, এই প্রশ্ন আমাদের, তার কারণ এবিপি আনন্দের হাতে এসেছে এক্সক্লুসিভ সেই রিপোর্ট, এনআইএ রিপোর্ট, যা অজিত ডোভাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের হাতে এনআইএ তুলে দিয়েছিল। কি আছে সেই রিপোর্টে দেখাবো ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন ঘণ্টাখানেকের এই অনুষ্ঠানে।
Kalyani's Nature Pure presents ঘণ্টা খানেক সঙ্গে সুমন। Kalyani's Nature Pure presents ঘণ্টা খানেক সঙ্গে সুমন। বিরতির পর ঘণ্টাখানেক সঙ্গে সুমনে আরও একবার আপনাদের স্বাগত। কবি বলেছিলেন, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত। সেই বাংলার মাটি কি এখন জঙ্গি ঘাঁটি? প্রশ্নটা উঠছে তার কারণ এবিপি আনন্দের হাতে এসছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট, যা জমা পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। কি বলছে সেই রিপোর্ট? বলা হচ্ছে যে বর্ধমান কাণ্ডে সন্দেহভাজন যে জেরা করে জানা গেছে যে 2013 এবং 2014 এই 2 বছরে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে প্রচুর বোমা, এবং তার মধ্যে 5টি কনসাইনমেন্টে 60টি বোমা। তার মধ্যে অত্যন্ত আধুনিক শক্তিশালী বোমা যেমন রয়েছে, তেমন ক্রুড বোমাও আছে। তা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছে গেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং গুরুত্বপূর্ণ এই খবর, কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে তাই নিয়েই আমাদের আলোচনা। আমাদের এখনকার প্রশ্ন, বাংলার মাটি কি সত্যি জঙ্গি ঘাঁটি? আলোচনার জন্য আমার সঙ্গে আছেন, আমার একদিকে আছেন সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী, আছেন বিজেপি নেতা অসীম সরকার, অন্যদিকে আছেন দেবনারায়ণ সরকার অধ্যাপক, এবং অজয় সরকার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক। ওদের কাছে আসবো, কিন্তু তার আগেই আপনাদের দেখাবো সেই এক্সক্লুসিভ রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে, যা আমাদের হাতে এসেছে। বাংলার মাটি জঙ্গি ঘাঁটি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, বর্ধমান কাণ্ডে সন্দেহভাজনদের জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন 2013 এবং 2014 এই 2 বছরে পশ্চিমবঙ্গে বোমা তৈরি করে তা পাঠানো হয়েছিল বাংলাদেশে। জামাতুল মুজাহিদিন বাংলাদেশ 5 বার সীমান্ত পেরিয়ে ওপার বাংলায় প্রায় 60টি বোমা পাঠায়। তার মধ্যে অত্যাধুনিক এবং ক্রুড 2 ধরনের বোমাই ছিল। সূত্রের খবর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে এমনটাই জানিয়েছে এনআইএ। গোয়েন্দাদের সন্দেহ এসব বোমা পাচারের দায়িত্ব ছিল মূলত কসার এবং শেখ ইউসুফের। তারা সীমান্ত এলাকায় গিয়ে নানা জনকে ঘুষ দিত, তারপর পশ্চিমবঙ্গে তৈরি বোমা পাচার করত বাংলাদেশে। গোয়েন্দাদের ধারণা, জঙ্গিদের লক্ষ্য ছিল শতিনেক বোমা এবং হ্যান্ড গ্রেনেড বাংলাদেশে পাচার করে সেখানে একের পর এক নাশকতামূলক ঘটনা ঘটানোর, যাতে বাংলাদেশ সরকারের ওপর আঘাত হানা যায়। সূত্রের খবর, তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন যে কটি মডিউল তৈরি করার তা পশ্চিমবঙ্গে গত 4 বছরে তৈরি করে ফেলেছিল জঙ্গিরা। এখন কাজ ছিল শুধু বোমা তৈরি করা আর সেগুলিকে বাংলাদেশে পাচার করা, কিন্তু শেষমেশ অতর্কিত বিস্ফোরণে তা আর সম্ভব হয়নি। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। অজয়বাবু, আবার আপনাকে দিয়ে শুরু করব। দেখতেই পাচ্ছেন এই রিপোর্ট, অর্থাৎ এই যে একটা করিডোর তৈরি হয়েছিল বিস্ফোরক যাওয়ার, তার এখন নিঃসন্দেহে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু কিছু কনসাইনমেন্ট, 5টি কনসাইনমেন্ট গোয়েন্দা সূত্রের খবর বাংলাদেশে পৌঁছে গেছে। কতটা সতর্ক হবে বাংলাদেশ সরকার? দেখুন, যে আমরা তো অবশ্যই সবসময় সতর্ক এই বিষয়টাতে, কারণ গত 2013 সাল থেকে আমাদের পুলিশ সহ যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সমস্ত বাহিনীগুলো এ বিষয়ে জোরদার তৎপরতা চালানোর কারণেই কিন্তু বাংলাদেশে আজকাল সন্ত্রাসীরা থাকতে পারছে না, টিকতে পারছে না। কারণ মানুষ সেখানেই ছুটে যায় যেখানে সে আশ্রয়স্থল মনে করে, অভয়ারণ্য মনে করে। শুধু মানুষ কেন, আপনারা জানেন পশু পাখির জন্য অভয়ারণ্য থাকে, মাছের জন্য অভয়ারণ্য থাকে। তো এখন তো দেখছি বাংলাদেশের সরকারের, ভারত সরকারকে দেওয়া যে প্রতিশ্রুতি যে সন্ত্রাসীর বিরুদ্ধে আপোষ নাই, সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, এই ভূমিকার কারণে বাংলাদেশের সন্ত্রাসীরা থাকতে না পেরে, টিকতে না পেরে তারা ভারতবর্ষের এসে পশ্চিমবাংলায় স্পেশালি এসে আশ্রয় প্রশ্রয় গ্রহণ করছে, এবং সেখানে থেকে ভারত সরকার অত্যন্ত তৎপর ভূমিকা গ্রহণ করছেন, আপনি মানবেন। এই মুহূর্তে প্রায় একাধিক সেন্ট্রাল এজেন্সি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই রাজ্যে কাজ করছে। অবশ্যই কাজ করছে, কিন্তু এখন খবরটা কি সাংঘাতিক। আজকে আমার প্রধানমন্ত্রীকে মারা ষড়যন্ত্র হচ্ছিল। আজকে যদি কোনো ঘটনা ঘটে যেত, তাহলে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেত। কারণ বাংলাদেশে এখন যে অবস্থা, শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশের গণতন্ত্র টিকিয়ে রাখা খুবই ডিফিকাল্ট একটা অবস্থা। সেই সময় শেখ হাসিনাকে মেরে ফেলার মতো একটা ঘটনা সামনে এসেছে, সেটা আমরা বলছি না, কিন্তু আপনাদের গোয়েন্দা সংস্থাই বলছে। রয়টার্সের খবর। Kalyani's Nature Pure presents ঘণ্টা খানেক সঙ্গে সুমন। Kalyani's Nature Pure presents ঘণ্টা খানেক সঙ্গে সুমন। আমি একবার শ্রমিক লাহিড়ীর কাছে আসবো। কতটা আতঙ্কে, এ তো শুধু বাংলাদেশের ব্যাপার নয়, এখানে প্রায় ল্যাবরেটরি বানানো হয়েছিল, এবং এই রকম জঙ্গি যে মডিউল, তা কিন্তু 1 নয় 50 ছাড়িয়ে গেছিল। দেখুন, আগেই আমরা বলেছিলাম যে এই ঘটনাটা, এটা একটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এর একটা আন্তর্জাতিক রূপ আছে। এটা কেন যে এই রাজ্যের সরকার বুঝতে ব্যর্থ হয়েছিল, বুঝতে ব্যর্থ নাকি নিজেদের কাউকে বাঁচাবার জন্য তৎপরতা, সেটা ক্রমশ সময় আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছে আমাদের কাছে চিত্রটা। এক ভয়ঙ্কর ব্যাপার।
আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের মৌলবাদীদের বিরুদ্ধে লড়া, এই ধরনের জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে লড়া। বাংলাদেশ যেটা সাফল্যের সঙ্গে পেরেছে দেখবেন, বিশেষ করে ওদের ওখানে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠবার চেষ্টা করেছিল, ভয়ঙ্কর হিংসাশ্রয়ী আন্দোলন তারা তৈরি করেছিল। সেখানকার মানুষ এবং সেখানকার সরকার, সহভাগ আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন সবাই মিলে কিন্তু এই মৌলবাদী বিরুদ্ধে অবস্থান, এই যে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে মানুষের লড়াই, এইটা আমাদের দেশেও এখন কিন্তু খুব জরুরি হয়ে পড়েছে। তার কারণ নানানভাবে আমাদের এখানেও যেভাবে ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে দুদিকেরই, সংখ্যাগুরু এবং সংখ্যালঘু দুটো বিপদই। আর সংখ্যাগুরু মৌলবাদ সবসময় বেশি বিপজ্জনক হয়, যেমন বাংলাদেশও এটা ফেস করেছে। সেই জন্য এখানকার মানুষের সবচাইতে বেশি সতর্ক থাকা উচিত যাতে মৌলবাদী শক্তি কোনোভাবে মাথাচাড়া দিতে না পারে। এবং সাম্প্রদায়িক প্রচার, এই যে এটাকে কেন্দ্র করে বহু জায়গায় নানান সাম্প্রদায়িক প্রচার হচ্ছে। প্রশ্নটা তো সাম্প্রদায়িক না, আচ্ছা জঙ্গি যারা বাংলাদেশে কাদের মারছে? মুসলমানদেরই তো মারছে। তাহলে জঙ্গির কোনো ধর্ম নেই, জঙ্গির কোনো জাত নেই। ও পশ্চিমবাংলাতেও যখন বোম ফাটাবে, আচ্ছা বলুন না, আমি বলছি যে মারা যায়, প্রাণ যায় সাধারণ মানুষ। হ্যাঁ, জঙ্গি যখন বোম ফাটাবে ধর্ম দেখে বোমটা ফাটে না। হ্যাঁ, বোমটা কি তখন হিন্দু বেঁচে মারবে না মুসলিম বেঁচে মারবে? ফলে জঙ্গিকে জঙ্গি হিসেবেই চিহ্নিত করতে হবে। এবং মনে রাখবেন, যে জঙ্গির বিরুদ্ধে এই অভিযোগ, ওর মা কি বলেছে, 2 বছর ধরে ও আসে না, এবং ও যদি ফেরে তাহলে আমি ওকে বেঁধে পুলিশের হাতে তুলে দেবো। এই হচ্ছে সাধারণভাবে মনোভাব। ফলে এখানে একটা সম্প্রদায়ের মানুষকে চিহ্নিত করে কেউ ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে, বিপজ্জনক। বাংলাদেশ যদি পারে সেখানে এই জামাত সহ যে মৌলবাদী শক্তি আছে তার বিরুদ্ধে সর্বাত্মক গণতান্ত্রিক আন্দোলন তৈরি করতে, তাহলে আমাদের এখানে কেন পারবো না? তার কারণ এখানে বিপজ্জনক বিষয় আছে। ইতিমধ্যে হিন্দু মৌলবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে এবং রাষ্ট্র শক্তিকে ব্যবহার করবার চেষ্টা চলছে। দেখা যাচ্ছে হিন্দু মৌলবাদী শক্তি, শেষ করি, হিন্দু মৌলবাদী শক্তির RSS এর প্রধানের বক্তব্য টেলিভিশনে লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। এ বিপজ্জনক ঝোঁক। এবং ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা তারা গিয়ে RSS এর হেডকোয়ার্টারে আলোচনা করে আসছেন। আলোচনা করে যদি সরকার চলে মৌলবাদীদের সঙ্গে, তাহলে উত্তর তো দেবো। রাষ্ট্রশক্তি ব্যবহার করছে। শ্রমিকবাবু বিদগ্ধ মানুষ, বেশি কথা বলবো না। তবে প্রশ্ন হচ্ছে উনি বাংলাটা বোধহয় সঠিক জানেন না। হিন্দু শব্দ, হিন্দু বলে কোনো ধর্ম ভারতবর্ষে নেই, অন্তত আমার জানা নেই হিন্দু বলে কোনো ধর্ম আছে। এদেশে অনেক রকম ধর্ম আছে, বৈষ্ণব আছে, শাক্ত আছে, শৈব আছে, নানান রকম ধর্ম আছে। হিন্দু বলে কোনো ধর্ম এই রাজ্যে, এই রাষ্ট্রে নেই। সিন্ধু শব্দটা পারসিকরা উচ্চারণ করতে পারত না বলে হিন্দু শব্দের উৎপত্তি হয়েছে। এই সিন্ধু তীরবর্তী অঞ্চলে যারা থাকে তারা প্রত্যেকে হিন্দু, মানে তাদের যাই কাস্ট, ক্রিড, ধর্ম, রিলিজিয়ন, যাই। আবার সন্ত্রাসের প্রসঙ্গে আসবো। হ্যাঁ, উনি বলছেন রাষ্ট্রশক্তি ব্যবহার করে আরেক ধরনের মৌলবাদ উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। আমি আবারও বলছি, শ্রমিকবাবুরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর। তারা ভাবছেন এখান থেকে যদি কিছু ডিভিডেন্ড পাওয়া যায়। কোথায় ছিলেন এতকাল? কোন সাম্প্রদায়িকতা প্রশ্রয় দিয়েছেন? কেন গেটো সিস্টেম তৈরি করেছেন? আজকে সেই জবাবগুলো ওদের মানুষের কাছে দিতে হবে। আমি আসবো অসীম বাবু, কতটা বিপজ্জনক এই ঘটনা, এই বর্ধমানের বিস্ফোরণ তা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং আপনাদের এখন দেখাবো যে যখন এই শেখ রেজাউলের বাড়িতে বিশেষ প্রশিক্ষিত বিস্ফোরক খোঁজার জন্য একটা তল্লাশি চলছিল, ছাদ থেকে কাঠের গুঁড়োর সঙ্গে মিশে RDX এর গুঁড়ো পাওয়া গেছে। অন্তত বিশেষ করে যন্ত্র সেটা চিহ্নিত করেছে। কোনো সন্দেহ নেই যে RDX যদি সত্যিই সেখানে আমদানি হয়ে থাকে, যেটা গোয়েন্দাদের সন্দেহ যে এই মুহূর্তে সেই বাড়িতে না থাকলেও আগে সেখানে আমদানি হয়েছে, তা মারাত্মক। তার কারণ সেইটা যদি সেখানে আমদানি হয়ে থাকে, কোনো সন্দেহ নেই যে পাকিস্তানি ISI লিঙ্ক অবশ্য এখান থেকেও আবিষ্কৃত হতে পারে। দেখুন, বর্ধমান কাণ্ডে সন্দেহভাজন শেখ রেজাউলের বাড়িতে কি কখনো মজুদ ছিল RDX? তল্লাশিতে RDX না মিললেও সেই সম্ভাবনা মোটেই উড়িয়ে দিচ্ছেন না কেন্দ্রীয় গোয়েন্দারা। কারণ গোয়েন্দা সূত্রে খবর, রেজাউলের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তাদের এক্সপ্লোসিভ ডিটেক্টর যন্ত্রে ফুটে উঠেছিল RDX এর সতর্কবার্তা। 16 তারিখ বর্ধমান কাণ্ডে ওয়ান্টেড শেখ রেজাউলের বাদশাহী রোডের বাড়িতে তল্লাশি চালায় NIA এবং NSG। গোয়েন্দা সূত্রে খবর, বাড়ি জুড়ে তন্ন তন্ন করে তল্লাশি চালানোর পর তারা যান ছাদে। হাতে থাকা এক্সপ্লোসিভ ডিটেক্টর দিয়ে কয়েকটি জায়গা পরীক্ষা নিরীক্ষা করতেই সেই যন্ত্রের মনিটরে ফুটে ওঠে সতর্কবার্তা RDX।
গোয়েন্দা সূত্রে খবর, রেজাউলের বাড়ির ছাদে অনেক কাঠের গুঁড়ো পড়েছিল। তবে তাঁদের বক্তব্য, এক্সপ্লোসিভ ডিটেক্টর যন্ত্রটি এতটাই শক্তিশালী যে তাতে ভুল তথ্য ফুটে উঠতে পারে না। এনএসজির বিস্ফোরক বিশেষজ্ঞদের অনুমান, সম্ভবত রেজাউলের বাড়ির ছাদে কখনো আরডিএক্স মজুত করা হয়েছিল, পরে তা সরানো হলেও সামান্য অংশবিশেষ হয়তো ছাদে রয়ে যায়। এক্সপ্লোসিভ ডিটেক্টর যন্ত্রে তাই ধরা পড়েছে। ছাদে কাঠের গুঁড়ো দেখে বিস্ফোরক বিশেষজ্ঞদের অনেকে বলছেন, এক ধরনের আইইডি তৈরিতে ব্যবহৃত আরডিএক্স সহ অন্যান্য রাসায়নিক যাতে জলীয় বাষ্প না টানতে পারে সেজন্য অনেক সময় কাঠের গুঁড়ো ব্যবহার করা হয়। রেজাউলের বাড়িতে আরডিএক্স ব্যবহার করে আইইডি তৈরি হয়ে থাকলে তা কোথায় সরানো হয়েছে সেটাও এখন গোয়েন্দাদের মাথা ব্যথার অন্যতম কারণ। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। দেবরায়ন বাবু, আপনার মনে হয় না যে দিস ইজ হাই টাইম, এখনো যদি রাজ্য সরকার সতর্ক না হয়, মানে একটা মডিউল ব্যর্থ হয়েছে, একটা বা ঘাঁটি বিস্ফোরণের জন্য সামনে এসেছে, তার সঙ্গে লিঙ্ক ৩-৪টে ঘাঁটি সামনে এসেছে, তার মানে শেষ হয়ে যায়নি। প্রত্যেকটি গোয়েন্দা রিপোর্ট, এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে যে রিপোর্ট জমা পড়েছে তাতে বলছে পাল্টা আঘাত আনতে পারে এই জঙ্গি গোষ্ঠীরা, এবং একদম এই ভাষায় লেখা হয়েছে দে উইল বাউন্স ব্যাক। সুতরাং এই আতঙ্ক কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে না, এর একটা দীর্ঘস্থায়ী ধাক্কা আসতে পারে এবং তার জন্য প্রতি মুহূর্তে সতর্কতা প্রয়োজন। রাজ্য সতর্ক? অবশ্যই, আপনি কথাটা খুবই মারাত্মক অবস্থা। তবে প্রথমে এই দুটো কারণ দেখানো হয়েছে, সেটা হচ্ছে সময় এবং অর্থ। এই জঙ্গি গোষ্ঠীগুলো সব ব্যবহার করেছে এই রাজ্যে, ঠিক আছে, সুতরাং তারা বাউন্স ব্যাক করতে পারে না। আপনি ঠিকই, এটা এইসব মৌলবাদ যে কত মারাত্মক শ্রমিকবাবু বলছিলেন, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। 26/10/14 টাইমস অফ ইন্ডিয়ার একটা লেখা দেখবেন, আমি লেখাটা পুরো পড়ছি না। এই মানে জামাতি মুজাহিদিন বাংলাদেশ এটা এটা শুরু হয়, ফার্স্ট অ্যাটেম্প হচ্ছে 2008 থেকে। এখানে লেখা দেখবেন, অ্যাকর্ডিং টু ইনফরমেশন সাপ্লাইড বাই বাংলাদেশ র্যাপিড অ্যাকশন বুলেট ব্যাটালিয়ন টু ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সিজ, এ সিমিলার অ্যাকশন অ্যাগেনস্ট আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি লিডার্স had been planned before general election in Bangladesh in December 2008 এবং এই সময়ও ওরা এখান থেকে কিছু লোক রিক্রুট করে ওখানে নিয়ে চলে গিয়েছিল পরবর্তীকালে। এই জিনিসটা আমি একটা কথা বলছি, আমি বলছি এখানে ল্যাবরেটরি ফিজিক্স ঠিক তারপর থেকে না 2008 এখন যদি বলা হয় এই মানে গবেষণাগার তৈরি হয়েছে না ঠিক 8 থেকে এই জিনিসটা এখানে তো পরিষ্কার 8 থেকে না আমাদের কোনো আপত্তি নেই। না একটা মানে আমি বলছি আমি 8 আর 11 না আমি শুনুন আমার প্রশ্নটা না এটা ফেইলিওর। আপনি শুনুন, সেন্ট্রাল এজেন্সি আমি ইন্টারনেট থেকে দেখলাম, সেন্ট্রাল এজেন্সি 28টে ক্যাটাগরি আছে, তার মধ্যে এই ধরনের এনআইএ, আইবি, র, এনএসজি প্রায় 10-12টা আছে। যেমন ধরুন অনেক ধরনের, তা না প্রশ্নটা হচ্ছে কি শুধু স্টেট ফেইলিওর না, সেন্টার ফেইলিওর। কেন সেন্টারে কি আপনি ছিলেন? না আমি নয়, কিন্তু আপনি এবার আসুন সেকেন্ড বক্তব্য। আমার বক্তব্য যে এই ফেইলিওরটা শুধু স্টেটের নয়, সেন্ট্রালেরও ফেইলিওর। সেন্ট্রাল তো নিশ্চয়ই সেন্ট্রাল পারেনি কেন? সেন্ট্রাল পারেনি কেন 2008 থেকে? না সেন্ট্রাল 8 থেকে পারেনি কেন? আজকে আসার সঙ্গে সঙ্গে আপনার নেত্রী তখন এই কথাটা বলো। সেকেন্ড বক্তব্য আমার কথাটা ছিলেন কি ছিলেন? আমার কথা উনি বলছেন যে 2008 এ তো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সবথেকে বড় না কেন্দ্রে কিন্তু আপনার কোথায় কেন্দ্র চলতো না, আমি হচ্ছে রাজ্যের ফেলিয়ারের দায়িত্ব করছেন। আমি স্টেটকে করছি না, আমি কেন্দ্রকেই করছি। কেন্দ্রকে করুন না, কেন্দ্রে কে ছিল তাকেই দেখবেন। কিন্তু জিনিসটা না তো এই ইন্টেলিজেন্সকে বলে দেয় বাংলাদেশের বিরুদ্ধে। তখনও কিন্তু হাসিনার সঙ্গে মৈত্রী ব্যবহারের জন্য অনেক চেষ্টা করে, ওরা বলুক না ঠিক আছে সবাই করেছেন। ও কেন আমি যে কথাটা না একটাই আমার আপনাকে বলা, সেটা হচ্ছে উনি 2008 বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 9-তে সরকারে জয়েন। 2008 না আমি 8 থেকেই বলছি, 8 থেকে এই জিনিসটা আমি পরিষ্কার, আমার লেখা আছে, আমি পরিষ্কার এই জানিয়েছে। বিবৃতি দিলেই কাজটা করাটাই তো বড়। বিবৃতি আপনাকে দেবে, ওকে দেবে, এটা বড় কথা না, কিন্তু কাজটা এনআইএ কে কেন্দ্র সরকার আক্রমণ করেছে। আপনি দেখবেন কনফ্লিক্ট মিছিল বেরিয়েছে, কনফ্লিক্ট না শুনুন, এনআইএ এর সঙ্গে সেই সমস্যা নেই, আমরা বাধাতে পারি। গ্যাস সিলিন্ডার বেড়েছে, না এই সব বলবেন না। আপনারা কি করছেন জানেন? শুনুন আপনারা কি করছেন জানেন? একটা কথা বলি, এক মিনিট আমি জাস্ট বলে নি। সেটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে এই সিচুয়েশনের গ্র্যাভিটিটা প্রথমে তো বুঝতে পারেনি। বুঝতে পারে, এইটা তো স্বীকার করতে। আচ্ছা তারপর সেন্টার এবং বলেনি সেন্টার স্টেটের প্রশ্ন নয়, প্রশ্নটা আমি আপনি বুঝবো না, এক্সপার্ট বুঝবে। আচ্ছা এসপি প্রথমে বললেন গ্যাস সিলিন্ডার, ভুল হয়েছে।
আচ্ছা, এবার এসপি গিয়ে দেখলেন না গ্যাস সিলিন্ডার নয়, তারপর স্বরাষ্ট্র সচিব তিনি বলছেন দুদিন আমরা অপেক্ষা করেছিলাম কারণ পুজোর সময় যাতে গোলমাল না বাঁধে। তাহলে তখনই তারা বুঝতে পেরেছেন এই দুদিনের মধ্যে, আমি শেষ করিনি, দুদিনের মধ্যে বুঝতে পেরেছেন যে এটা সাধারণ গ্যাস সিলিন্ডার, সাধারণ বিস্ফোরণ না, এটা একটা ভয়ঙ্কর বিস্ফোরণ। তাহলে তখনই তো তাদের যারা বোঝেন সেই এক্সপার্টকে ডাকা উচিত ছিল, হাসাপ না করে, হাসাপ করার চেষ্টা না করে। তখন যদি এক্সপার্টকে ডাকতেন তারা, তাহলে তো এই বিতর্কগুলোই হতো না। কারণ সবাইকে একসঙ্গেই, মানে প্রশ্নটা নয় এই কথাটা বিদ্রোহী করে এসব কথাবার্তা বলে দুদিনের মধ্যে ইনএফিশিয়েন্সি মানেই সাবোটেজ নয়, ইনএফিশিয়েন্সি মানেই সাবোটেজ। আপনি বলছেন না বোঝাই কেন আমার পরিষ্কার প্রশ্ন আছে, তুমি না বোঝা বলছেন না ঠিকই তো একটা কথা বলছি, বলতে দিতে হবে। শ্রমিক বাবু যে কথাটা বলছিল, যে কথা সাম্প্রদায়িক, আপনি আজকে লক্ষ্য করুন কি বলছে আজকেই রাহুল সিনহা। এখনই নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের সঙ্গে উগ্রপন্থী, রাহুল বাবুর সঙ্গে তৃণমূলকে উগ্রপন্থী দল হিসেবে এখনই বাতিল করুন, উগ্রপন্থী দল হিসাবে এখনই নির্বাচন। আপনি কথা থামান, আমি দুটো কথা বলছেন কি? ঠিক আছে, জলে মাছ ধরে সাম্প্রদায়িক কথা বলছেন, আমি কয়েকটা কথা বলি, সিপিএম বলেনি, প্লিজ সিপিএম বলেনি, ঠিক আছে সিপিএম বলেনি, এখনই বলছেন বন্ধু বলেনি, সম্পর্ক আছে দলের সঙ্গে, দলটাকে বাদ দিয়ে দিন। আরে দাদা দয়াপূর্বক চাচানোর জন্য মাকে আমি বললাম দয়াপূর্বক একটা লোক একটা দলকে উগ্রপন্থী বলে দলটাকে বাদ দিয়ে, আমি বলছি 356 প্রয়োগ করবেন না। আমি বলছি আপনাকে, আমি এবার শুনে নিন, দুদিন যে সুযোগটা নিয়েছিলেন পরিষ্কারভাবে শুনে নিন, ওই উগ্রপন্থীদের পাচার করার জন্য নিয়েছিল। তাহলে কেন দুদিন সময় আপনি এই সব কথা বলবেন না? দুদিন সময় নিয়েছেন, তাহলে দাঁড়ান না না দাঁড়ান, এনআইএর পাওয়ার আছে, সুযোগ দিল এনআইএর পাওয়ার আছে, বলবেন না বিতর্ক আসতে পারে, বিতর্ক নেই। একটা আইনের প্রশ্ন আছে এখানে, এনআইএ কে ঢুকতে দেবে না এরকম কোনো প্রভিশনই আইনে নেই, চাইলে এনআইএ সেদিনই আসতে পারে। আমি একটু অজয় বাবুর কাছে যাব। অজয় বাবু দেখছেন এটা নিয়ে বঙ্গ রাজনীতি দ্বিধাবিভক্ত, এটা নিয়ে কোনো মানে সন্দেহের অবকাশ নেই। আপনাদের স্ট্যান্ড কি? আওয়ামী লীগের আপনি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক, আপনাদের অবস্থান কি? আমাদের অবস্থান পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান নিয়ে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমাদের বর্তমান সরকার শুধু না, বাংলাদেশ আপামর জনগণ 15 কোটি মানুষ কিন্তু খুবই হতাশ। কারণ আমাদের সারা বাংলাদেশে একটা এস্টাবলিশ যে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতার কারণে তিস্তা চুক্তিটা বাংলাদেশের সঙ্গে হলো না। আলটিমেটলি তিস্তা চুক্তিটা না হওয়ার কারণে কিন্তু বাংলাদেশে জামাত লাভবান হয়েছে। যুক্তি ছিল আমার জল কমে না, জামাত দেখুন জামাত লাভবান হয়েছে, এবং এমন একটা সময় তিস্তা চুক্তির প্লট তৈরি হয়েছিল যখন আমাদের সামনে নির্বাচন ছিল, এবং জল কি বেশি পাবে কি কম পাবে এগুলো এক্সপার্টরা ঠিক করে, একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনা হয়ে একটা এমইউ সিগনেচার হয়ে গেল, কালকে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। সেই সময় একজন চিফ মিনিস্টারও তো জলের এক্সপার্ট না, তা উনি এরকম একটা ব্যাগরা দেওয়ার কারণে আজকে দেখুন সারা বাংলাদেশের সমস্ত লোক জানে, আওয়ামী লীগের যারা নিন্দুক, যারা সমালোচক, তারা আমাদেরকে আওয়ামী লীগকে ভারতের দালাল বলে জানে। তো সেই ভারতের সঙ্গে আমরা একটা এগ্রিমেন্ট করতে পারলাম না আওয়ামী লীগ ক্ষমতা থেকে, তার পরবর্তীতে জনগণের কাছে ভোট চাইতে গেলে জনগণ ভোট দেবে কি করে? সামনে 3 মাস পরে আমার ছিল নির্বাচন, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে এই পরিস্থিতি আমরা যদি কাভার করতে না পারতাম তাহলে আমরা পাওয়ারই রিগেইন করতে পারতাম না। তার মানে আলটিমেটলি তৃণমূলের সেই সময়কার ভূমিকার কারণে বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসার মানে পরিস্থিতিটাই নষ্ট হয়ে গিয়েছিল। এমন তারপরে তো বিশ্ব পরিপ্রেক্ষিতে নষ্ট হওয়ার কারণে আমরা কিন্তু ক্ষমতা আসতে পারছি। উনি যেটা বললেন যে একটু আমি শেষ করে নিই, যে বাংলাদেশে 2013 সালে হেফাজত ইসলামের নাম দিয়ে বিরাট একটা জ্বালাও পোড়াও তাণ্ডব হওয়ার কারণে কিন্তু মানুষ আবার মৌলবাদের থেকে রুখে দাঁড়ানোর জন্য বাংলাদেশের সেকুলার ডেমোক্রেটিক ধারাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমাদের পাশে এসে দাঁড়ালো বলে কিন্তু আমরা পাওয়ারটা রিগেইন করতে পারলাম, না হলে কিন্তু আমরা পারতামই না, ওই তিস্তা ইস্যুতে আমরা ফিনিশ হয়ে যেতাম। এই বক্তব্য আপনারা জানেন, এটা বলার অপেক্ষা রাখে না যে প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য আমরা একেবারে অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের আহ্বান জানাই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আজকেও এই বিষয়টা গোটাটা লিখে তারা সেই আবেদনে সাড়া জানাননি, কিন্তু এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যেটা আজকের বিতর্ক নয়, অজয়বাবু যেটা বলছেন এটা দীর্ঘদিনের বাংলাদেশের আওয়ামী লীগের অনেক নেতার অভিযোগ। আমরা ইদ্রিস আলী, তিনি তৃণমূল কংগ্রেসের শুধু সাংসদ এমনটা নয়, এর আগে তিনি সংখ্যালঘু সেলের চেয়ারম্যানও ছিলেন, তার বক্তব্য নিয়েছি। সাংবাদিকতার একেবারে ব্যাকরণটুকু মেনে ইদ্রিস আলীর বক্তব্য এই তিস্তা চুক্তি নিয়ে আপনাদের সামনে রাখবো। না, এটাই বিশ্বাস করি না, আমার চেয়েও অনেক অভিজ্ঞ আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মনে করি তিনি যা কাজ করছেন তিনি সঠিক কাজ করছেন। যে কোনো ব্যাপারেই আমার সে বিশ্বাস আছে, তার প্রতি শ্রদ্ধা আছে, এবং পশ্চিমবঙ্গের মানুষের তার প্রতি শ্রদ্ধা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি।
অজয়বাবু শুনলেন আপনি, বসিরহাটের সাংসদ উত্তর দিয়েছেন। দেখুন, এই হাজী ইদ্রিস আলী, হাজী নুরুল, আহমেদ হাসান, ইমরান, এনাদের সম্পর্কে বাংলাদেশে হর্সেস মাউথ বিভিন্ন রকম খবর আছে, যেনারা আমাদের বাংলাদেশের মানুষের কাছে একটা খবর, এনাদের কাছে এনাদের সম্পর্কে অনেক বক্তব্য আছে, যেনারা নাকি বাংলাদেশে যাতায়াত করেন, আমাদের বিভিন্ন লোকের সাথে যোগাযোগ আছে, বিভিন্নভাবে বাংলাদেশের যারা স্বাধীনতা বিরোধী তাদের সাথে লিঙ্ক আপ আছে, এই ধরনের খবর কিন্তু বাংলাদেশে আছে। না, এটা খবর আমরা এ নিয়েও ইদ্রিস সাহেবকে জিজ্ঞেস করেছিলাম। ইদ্রিস আলী কি বলেছেন আপনাদের দেখাবো। আমার জীবনে আমি কোনোদিন বাংলাদেশে কোনোদিন বর্ডার পার হয়নি, তো আমার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই। আমি ইমরানের সঙ্গেও আমি চিনতাম না, আমার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই। আমি নুরুল ইসলাম, আমি ছোটবেলা থেকে রাজনীতি থেকে এখানে ছিলাম, এখানেই আছি। আমি অত হাই র্যাঙ্কের লিডার না, আমি ছোটখাটো লিডার, আমি গ্রামের ছেলে, গ্রামের রাজনীতিটা করি, এমপি হয়েছিল বসিরহাটের, ব্যাস এইটুকুই আমার রাজনীতি জীবন। আমি এইসব কোনো জামাত চিনি না, আমি ওইসব জামাত টামাতের সঙ্গে আমার কোনো কারোর জানাশোনা নেই। কেউ কোনো এভিডেন্স দেখাতে পারলে আমাকে বলবেন, আমি তার উত্তর দেবো। কোনো কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি রাজনীতির গণ্ডির বাইরে কোনোদিন যাইনি। কোনো জন্য আমি জামাতকে টলারি করি না, জামাতকে পছন্দ করি না, আমি কোনো রাজনীতি আমি আমার রাজনীতির বাইরে আমি কোনোদিন যাইনি, এবং কোনো মুসলিম ধর্ম নিয়ে আমি কোনো মাতামাতি করি না, আমার কোনো এভিডেন্স নেই। আমি কোনো রকম কারোর সঙ্গে কোনো এসব করি না। আমি মুসলিম লীগ করতাম না, তার জামাত। আমি চ্যালেঞ্জ করছি, যদি তিনি প্রমাণ করতে পারেন আমি বাংলাদেশে গেছি, জামাতের সঙ্গে অভিযোগ আছে, তাহলে বললাম যে তিনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি জেলে যেতে রাজি আছি, না হলে তার জেলে যাওয়া উচিত। এসব অসভ্যতা, বর্বরতা, মিথ্যে কথা বলা বন্ধ হওয়া দরকার। আর ইমরান বা হাজী নুরুল, আমি কারোর সম্বন্ধে করে মন্তব্য করবে না, আইনের পথে চলবে। ইমরান নাকি বাংলাদেশের তার জন্ম, বাংলাদেশ থেকে এসছে, এটা সম্পূর্ণ বাজে কথা। আমি ইমরানকে দীর্ঘদিন ধরে চিনি, তিনি বর্তমানে রাজ্যসভার সদস্য। তো তিনি জলপাইগুড়ির, আমার যতদূর নলেজ আছে এর ঘটনা সত্য, তিনি জলপাইগুড়ির ছেলে, বাংলাদেশের জন্ম নয়। এ ধরনের অপপ্রচার কোন উদ্দেশ্যে করছে আমি এটা বুঝতে পারি। ইমরান সম্বন্ধে জামাতে গেছে নাকি আমি সে প্রশ্নে আসছি না। যদি কেউ যান, হাজী নুরুলি যান বা ইমরানি যান, যদি আপনারা বলেন তাহলে আইনের পথে চলবে। কিন্তু আমি যেটুকু খবরের কাগজে পড়েছি যে তার বিরুদ্ধে, যে ইমরান সাহেবের বিরুদ্ধে যে একটা চক্র চলছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হাজী নুরুল এবং ইদ্রিস আলীর বক্তব্য আপনাদের সামনে হুবহু আমরা রাখলাম। দেবকুমার বাবু, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি বলছি ভাই অনেক ছোট, আমি বলছি কি, দেখো একটা কাছে এই যে তিস্তা চুক্তিটা, এটা রাজ্যের স্বার্থ। দেখো উত্তরবঙ্গ, সিকিম যেভাবে ফ্লোটা আসছে, ফ্লোটা একদিকে সমস্যাটাতে দেখতে হবে। তুমি যেটা বলছো চুক্তি একটা করতে হবে। আজকে জানো, আজকে আমাদের হলদিয়া বন্দর কি অবস্থা, যেখানে নাব্যতা ছিল 8, সেখানে 3-3.5 মিটারে চলে আসছে। সমস্যা এই জিনিস রাজ্যের স্বার্থটাকে উপেক্ষা করে তোমরা এটা করলে ভালো হয়। এইটা না জেনে, এইটা না জেনে কমিটি আছে, নদী রাজ্যের স্বার্থ আগে কারা? আগে পশ্চিমবঙ্গ যারা এফেক্টেড হচ্ছে, উত্তরবঙ্গের লোক, সিকিম থেকে ওরা কিভাবে বাদ দিয়ে মানে প্রজেকশন করে তারপরে তো ইলেকট্রিসিটি তো ই করে আসছে, সেটাকে বাধ্য হয়ে কতটুকু আসছে, এইটাকে যদি এটা দেখার জন্য না এটা জরিপ না, তোমরা তোমাদের দাবি বলতে, এটা না দাবি না, এটা দেখার জন্য জেআরসি জয়েন্ট রিভার্স কমিশন আছে। অবশ্যই জয়েন্ট রিভার্স কমিশনের রিপোর্টের ভিত্তিতে, তথ্যবাদের ভিত্তিতে বিভিন্ন চুক্তি তৈরি হয়েছিল। এটা যেভাবে হয় সেটা হচ্ছে দুদেশের একটা জয়েন্ট কমিটি আছে, কারেক্টলি আপনি বলেছেন। এবং এই যে দুদেশের জয়েন্ট কমিটি আছে, তাতে কিন্তু রাজ্য সরকারের প্রতিনিধিও আছেন, রাজ্য সরকারের ইরিগেশন দপ্তরের লোকও আছেন। যখন এই ড্রাফট তৈরি হয়, এই ড্রাফট তৈরির সময় থেকে বিরোধিতা করলো না, হঠাৎ করে শোনা যায় বাংলাদেশ থেকে কেউ আসলো, কারুর সঙ্গে সভা হলো, এবং আগের রাত পর্যন্ত প্রধানমন্ত্রী ভারতবর্ষের তিনি জানেন না যে এটার বিরোধিতা হবে। আপনি ভাবুন, এটা একটা ইন্টারন্যাশনাল ট্রিটি, গোটা পৃথিবী, না আমি শেষ করি, গোটা পৃথিবীর সামনে ভারতবর্ষের প্রেস্টিজ আছে, সেখানে আগের রাতে জানানো হচ্ছে আমি যাব না। না এটা সেটা নয়, না চুক্তিটা একেবারে শেষে শুধু একটা কথা বলবো, ইমরান যার এতবার নাম উঠলো এই অনুষ্ঠানে, তাকেও আমরা ধরার চেষ্টা করেছিলাম, তিনি কোনো বক্তব্য জানাননি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দ্রুত যাওয়ার আগে এক নজরে দেখবো আমার বক্তাদের বক্তব্য। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সময় এখানেই শেষ, ঘণ্টাখানেকের এই অনুষ্ঠান শেষ করব। আগামীকাল আবার দেখা হবে ঠিক রাত 8টায়।
ভালো থাকবেন, শুভরাত্রি। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, a super specialty hospital with trauma care and heart institute.